এক ভুক্তভোগীর বিবরণে গোপন বন্দিশালায় ৯৪ দিন। উত্তর দক্ষিণে ৬ কদম আর পূর্ব পশ্চিমে ৪ কদম, এই হলো একটি কক্ষের আকার। ছাদ অনেক উঁচুতে, সেখানে সারাক্ষণ জ্বলে থাকা একটি বাতি, একটি ছোট খাটে বিছানা পাতা, পাশেই প্রস্রাব করার জন্য প্লাস্টিকের ২টি পাত্র রাখা, দেয়ালে দেয়ালে খোদাই করে নানা লেখা। কেউ লিখছে পরিবারের ফোন নম্বর, খোঁজ জানানোর আকুতি, কেউ দাগ দিয়ে দিয়ে হিসাব করছে বন্দিদশার দিনপঞ্জি। এমন একটি ঘরেই ৯৪ দিন কাটানোর কথা জানিয়েছেন সাবেক সেনা সদস্য মোহাম্মদ মুকুল হোসেন। তিনি বলেছেন, কেন তাকে তুলে নেওয়া হয়েছিল, কেন রাখা হয়েছিল অমন ঘরে, তা আজও তিনি জানেন না। সরকার পরিবর্তনের পর ন্যায় বিচার পাওয়ার আশায় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার সামনে তুলে ধরতে তিনি এসেছেন প্রথম আলোয়। ১৩ই আগস্ট কথা হয় মুকুল হোসেনের সঙ্গে। বেশ কিছু কাগজপত্র নিয়ে এসেছিলেন তিনি। এতে দেখা যায়, স্বামীকে ফিরে পেতে ২০১৯ সালের ৫ মার্চ ডিবি কার্যালয় ও ১০ মার্চ জাতীয় মানবাধিকার কমিশন ও পুলিশের মহাপরিদর্শক বরাবর আবেদন করেছিলেন মুকুলের স্ত্রী জিয়াসমিন আরা। এ বিষয়ে ডিবি পরিচয়ে সাবেক সেনা সদস্যকে তুলে নেওয়ার অভিযোগ শিরোনামে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশিত হয় ২০১৯ সালের ১০ই মার্চ। ওই বছরের ১৮ই মার্চ র্যাব সদর দপ্তরেও আবেদন করেন জিয়াসমিন। নিখোঁজের ৩ মাস পর থানায় দিল র্যাব শিরোনামে প্রথম আলোয় আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই বছরের ১৫ মে। কারাগার থেকে মুক্ত হওয়ার পর কলাবাগান থানার একটি সাধারণ ডায়েরি করেছিলেন মুকুল। তার উপর নির্যাতন নিপীড়নের বিস্তৃত বর্ণনা তুলে ধরা হয় ওই ডায়েরিতে। ওই ডায়েরির উল্লেখিত বিবরণ ও মুকুল হোসেনের কথায় এ ঘটনার আদ্যোপান্ত উঠে এসেছে। মধ্যরাতে তুলে নিয়ে নির্যাতন। ২০০৩ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর কর্পোরাল পদে থাকা অবস্থায় ২০১৭ সালে স্বেচ্ছায় অবসর নেন মুকুল। স্ত্রী ও ২ সন্তান নিয়ে থাকতেন আশুলিয়ায়। ভারতে বেড়াতে যাওয়ার পর ভিসা নিয়ে পরামর্শ করতে ২০১৯ সালের ৩রা ফেব্রুয়ারি কলাবাগান যান এক বন্ধুর বাসায়। বন্ধু আশিস বিশ্বাসের ওই বাসা মূলত ছাত্রদের মেস। রাত 10:30 থেকে 11টার দিকে 4 থেকে 5 জন লোক এসে অস্ত্রের মুখে তুলে নেয় মুকুলকে। হাতকড়া লাগিয়ে, মাথায় কালো কাপড় মুড়িয়ে, চোখ বেঁধে 6 তলা থেকে নিচে নামানো হয় তাকে। এরপর একটি মাইক্রোবাসে তুলে বেদম মারধর করা হয়। মাথায়, মুখে ও চোখে ঘুষি মারতে থাকে অনবরত। গাড়িটি চলতে শুরু করার 30 থেকে 40 মিনিট পর থামে। গাড়ি থেকে নামিয়ে 3 থেকে 5 কদম পার করে একটি কক্ষের মধ্যে নিয়ে বসানো হয় মুকুলকে। মুকুলের বর্ণনায় কক্ষটি অ্যারোসল ও এয়ার ফ্রেশনার গন্ধ ছিল। চোখ শক্ত করে বাঁধা হয়। 10 থেকে 15 মিনিট পর একজন ঊর্ধ্বতম কর্মকর্তা আসেন। কি করেন? কয়টা মোবাইল? মোবাইলে কার ছবি? ভাই বোন কি করে? মানিব্যাগ, ব্যাংকের 3টি কার্ড কেন? কোন ব্যাংক হিসেবে কত টাকা? এমন নানা প্রশ্ন করতে থাকেন ওই কর্মকর্তা। প্রশ্নের মধ্যেই লোহা জাতীয় শক্ত কিছু দিয়ে 2 পায়ের উরুর ওপর ক্রমাগত আঘাত করতে থাকে কেউ একজন। মুকুল প্রথম আলোকে বলেছেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন, কোনো মিথ্যা বলেননি। প্রায় 30 মিনিট পর থামে সেই নির্যাতন ও জিজ্ঞাসাবাদ। বাইরের লোকজনের চলাফেরা দেখা যেত, কারো চেহারাও দেখা যেত না। জিজ্ঞাসাবাদ শেষে 2 জন 2 পাশ থেকে ধরে আরেকটি কক্ষে নিয়ে চোখের বাঁধন খুলে দেন। সব পোশাক খুলে একটি লুঙ্গি ও লাল রঙের সোয়েটার পরতে দেওয়া হয় তাকে। নিজে নিজে পোশাক পরার মতো অবস্থা ছিল না তার। কক্ষটিতে একটি চৌকি, বালিশ, বিছানার চাদর ও 2টি কম্বল। পূর্ব পশ্চিমের কোণায় প্রস্রাবের 2টি পাত্র। তার উপরের দিকে একটি ভেন্টিলেশন ফ্যান। বিকট শব্দে সারাক্ষণ চালু থাকতো এটি। রুমের মাঝ বরাবর উপরের ছাদে একটি এনার্জি বাল্ব 24 ঘন্টা জ্বলত। কক্ষটির ভিতরে এক কোণায় ছিল সিসিটিভি ক্যামেরা। কক্ষটির 2টি দরজা, একটি লোহার ও অন্যটি কাঠের। কাঠের দরজার উপরের দিকে গোল করে বড় ছিদ্র করা ছিল, যা একটি কাঠ দিয়ে ঢেকে রাখা হতো। ইচ্ছে হলে কাঠ সরিয়ে কক্ষের ভেতর অবস্থা দেখতে বাইরে থেকে। লোহার দরজা থাকতো সবসময় তালাবদ্ধ।
বাইরের লোকজনের চলাফেরা দেখা যেত, তবে কারো চেহারা দেখা যেত না। সবসময় মুখোশ পরে থাকতেন তারা। ফজর, জোহর, আসর ও এশা নামাজের সময় টয়লেট, উজু ও গোসলের জন্য 4 বার বের করা হতো। এর বাইরে জরুরি টয়লেট যেতে চাইলে লোহার দরজায় শব্দ করলে লোক এসে নিয়ে যেত। চোখ বেঁধে হাতে হাতকড়া লাগিয়ে টয়লেটে নেওয়া হতো। টয়লেটে নিয়ে হাত ও চোখ খুলে দেওয়া হতো। দরজার নিচ দিয়ে 3 বেলা খাবার দিত। সকালে শক্ত রুটি আর সবজি, দুপুর ও রাতে ভাত, ডাল মিশ্রিত সবজি, মাছ বা ডিম। 26 মার্চ স্বাধীনতা দিবস ও 14 এপ্রিল পয়লা বৈশাখে বিশেষ খাবার দেওয়া হতো। মুকুল হোসেন বলেন, এক সারিতে আনুমানিক 5টি কক্ষ ছিল। প্রতিটি কক্ষে তার মতো একজন করে গুম হওয়া মানুষ ছিলেন। মাঝে মধ্যে দরজায় শব্দ করে ডাকাডাকি করত, উচ্চস্বরে কান্নাকাটি করত। খাবার খুবই জঘন্য ধরনের ছিল, শুরুতে খাওয়া যেত না। 1 সপ্তাহ পরই এতে অভ্যস্ত হয়ে যান তিনি। র্যাবের হাতে হস্তান্তর ও মাদকের মামলা। 2019 সালে 18 মে ইফতারের পর মুকুলকে প্রথম দিন পরে আসা কাপড় ফেরত দিয়ে দ্রুত তৈরি হতে বলা হয়। চোখে 3 পরতের কাপড় বেঁধে বের করে নিয়ে মাইক্রোবাসে তোলা হয়। আনুমানিক 40 থেকে 50 মিনিট গাড়ি চলার পর থামে। সিঁড়ি পেরিয়ে দোতলার একটি কক্ষে নিয়ে হাতকড়া ও চোখ খুলে দেওয়া হয়। ওই কক্ষে হাতকড়া পরা আরও 3 ছেলে ছিল। দরজার কাছে রাখা স্ট্যান্ড ফ্যানে লেখা ছিল র্যাব 1 এমনটিপুল। পরদিন জোহরের নামাজের আগে চোখ বেঁধে হাতকড়া লাগিয়ে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বিমানবন্দর সংলগ্ন মনোলোভা বাবের সামনে। গাড়ি থেকে নামিয়ে রাস্তা পার করে একটি নির্মাণাধীন ভবনের সামনে লোকজনের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপর একটি মাইক্রো এসে দাঁড়ালে ধাক্কা দিয়ে ওই গাড়িতে তোলা হয়। 10 মিনিট পর আবার র্যাব কার্যালয়ে আনা হয়। একটি টেবিলের ওপর ছোট্ট একটি প্যাকেটের ইয়াবা, পাশে মুকুলের 2টি মোবাইল ও পাসপোর্ট রেখে তার ছবি তোলা হয়। 9 মে রাত আনুমানিক 9টার দিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় তাকে। 700টি ইয়াবাসহ আটকের মামলা দেওয়া হয় তার নামে। 3 দিনের রিমান্ডে এনে অত্যাচার চালানো হয় থানায়। এরপর কারাগারে গিয়ে জামিনে মুক্তি পান সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। গত 9 এপ্রিল তার মামলা শুনানি ছিল। আদালতে গিয়ে জানতে পারেন মার্চে তার মামলার রায় হয়ে গেছে, 5 বছরের কারাদণ্ড। এরপর থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। দেশে ক্ষমতার পালাবদলের পর তিনি এখন তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চাচ্ছেন। মুকুল হোসেন বলেন, মুরগির হাড় দিয়ে দেয়ালে দাগ কেটে দিন হিসাব করতাম। আগেও কেউ কেউ করে গেছে ওই কক্ষের দেয়ালে। 94 দিনের প্রতিটি দিন কাটতাম, প্রার্থনা করতাম। শারীরিক, মানসিক ও সামাজিক আর্থিকভাবে পঙ্গু হয়ে গেছি। কথা বলতে বলতে কেঁদে দেন মুকুল। তিনি আরও বলেন, এখন নতুন সরকারের কাছে ন্যায় বিচার চাই। আমার মামলা প্রত্যাহার করে আমাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে পারে তারা। আমার মতো যারা গুমের শিকার হয়েছেন তাদের সবার পাশে নিশ্চয়ই দাঁড়াবে সরকার।